আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মেহেদি হাসান। আমরা শুরু করছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com-এর সকল লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন। আমার সকল ঘটনা পড়ে শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মডারেটর প্রিয় গোলাম রাব্বি সহ সকল টিম মেম্বারদের ধন্যবাদ জানাই, যারা ভূত.com-কে আবারও চেনা সুরে এবং ছন্দে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটি সম্ভব হয়েছে অক্লান্ত পরিশ্রমের কারণে। এটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, আর এখনো মনে আছে সেই পুরনো দিনের কথা। কখনো গরমের দিনে খালি গায়ে উঠোনের একপাশে বসে, কখনো চাদর মুড়ি দিয়ে বসে যেতাম ভূত FM শুনতে। পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, কোনোভাবে মিস করিনি। যাই হোক, আমি ভূত.com-এর ও রাসেল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত এবং একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি আমার জেলা নড়াইল থেকে। আপনাদের হয়তো ববি ভাইয়ের কথা মনে আছে, যিনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। ববি ভাই থাকেন আমার পাশে, অর্থাৎ দুবাই শারজাহ বর্ডারের কাছে আল নাহদা 2 এই অঞ্চলে, আর আমি থাকি আল নাহদা অর্থাৎ দুবাই শারজাহ বর্ডারের পাশে আল নাহদা 1। আর আমাদের দুজনের বাসার দূরত্ব বর্ডারের এপার ওপার। ববি ভাইয়ের বয়স এই 60 বা আশেপাশে। বেশ ফ্রেন্ডলি আর হাসি খুশি মানুষ তিনি 25 বছরের মতো বা তারও বেশি সংযুক্ত আরব আমিরাতে আছেন। তিনি এখানে একটি ব্যবসা করেন। ববি ভাইয়ের একটা ঘটনা আছে এই প্ল্যাটফর্মে, যেটির শিরোনাম ছিল আফ্রিকার কালো জাদু। ঘটনাটি যারা শুনেছেন তারা অবশ্যই ববি ভাইকে এতক্ষণে চিনে ফেলেছেন। ববি ভাই সম্পর্কে আরও বিস্তারিত আমি জানিয়েছিলাম। যাই হোক, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমি সংগ্রহ করেছি ববি ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি পশ্চিম নাইজেরিয়ার কোনো একটি জায়গার। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি বলতে চাই না। আর ঘটনাটি বর্ণনা করার সময় আমি যে নামগুলো ব্যবহার করব সেগুলো সব ছদ্মনাম। তার আগে কিছু কথা না বললেই নয়। আমি ববি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসার প্রধান যে দরজা, সেখানে আমি একটি জিনিস দেখতে পাই। সেটি হচ্ছে একটি লেখা, যার অর্থ আমি সব সময় পবিত্র আত্মার সাথে থাকি। এখানে আছে সুখ এবং শান্তি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ওই লেখাটি সম্পর্কে, এটা আসলে কি। ববি ভাই আমাকে বলেছিলেন, তোমার সাথে দুটো আত্মা বা ছায়া থাকে, যার একটি ডেভিল স্পিরিট অর্থাৎ শয়তানি ছায়া বা আত্মা, আর একটি পবিত্র আত্মা বা ছায়া। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কোন আত্মার সঙ্গে থাকতে চাও। তুমি ভালো কাজ করলে তোমার সাথে পবিত্র আত্মা থাকবে, আর তুমি মন্দ কাজ করলে তোমার সাথে শয়তানের আত্মা থাকবে। তুমি যখন ঘুমাও তখন তোমার আত্মা তোমার শরীর থেকে বের হয়ে যায়, তারপর সেটা পবিত্র আত্মার সাথে থাকে অথবা শয়তানের আত্মার সাথে থাকে। হ্যাঁ, এটা আমি জানি। একজন মুমিন বা প্রকৃত ধার্মিক ব্যক্তির সাথে সবসময় ফেরেশতা থাকে, বা আপনার কথা অনুযায়ী পবিত্র আত্মা থাকে। আর একজন বদ এবং পাপী ব্যক্তির সঙ্গে শয়তান থাকে। ফেরেশতারা আমাদের রক্ষা করে এবং সুরক্ষিত রাখে, আর শয়তান আমাদের বিপথে চলতে সাহায্য করে। তুমি ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, আমি তো শুনেছি আমরা ঘুমানোর পরে আমাদের শরীর থেকে যে আত্মা বের হয়ে যায়, এটা নাকি জাদু বলে বন্দি করা যায়। এটা কিভাবে হয় আপনি জানেন? ববি ভাই হেসে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আর এটা আমি জানি। আমি নড়ে চড়ে বসলাম। তারপর বললাম, এটা কিভাবে করে? ববি ভাই বললেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই আত্মা বন্দি করা যায়, যেটা ঘুমের পরে মানুষের শরীর থেকে বের হয়ে যায়। তবে সেটা যখন পবিত্র আত্মার সঙ্গে থাকে, বন্দি করা যায় না। তারপর আমি আর ববি ভাই অনেক কথা বললাম। এক পর্যায়ে ববি ভাই এই আত্মা বন্দি নিয়ে একটা ঘটনা আমাকে বলেন। কি সেই প্রক্রিয়া, এখন সেটা বর্ণনা করব এবং সেই সাথে আরো অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক, বলছেন ববি ভাই। সাল 1984, এপ্রিল মাস। নাইজেরিয়ার জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। বিভিন্ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে যে যার মতো নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৎকালীন সময়ে ওই অঞ্চলে প্রার্থীদের ভেতরে যিনি জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে
পাশে এগিয়ে আছেন তিনি হচ্ছেন আফ্রিকান ডেমোক্র্যাট পার্টির সদস্য মিস্টার অলিভার। অলিভার হচ্ছেন একজন মাঝ বয়সী মানুষ, আর এই অলিভারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন প্রাক্তন সাংসদ মিস্টার ফ্রান্সিস। মিস্টার ফ্রান্সিস হচ্ছেন নাইজেরিয়ার ন্যাশনাল পার্টি থেকে দ্বিতীয়বারের মতো নমিনেশন পাওয়া একজন মানুষ। এলাকার মানুষ চাইছে নতুন কোনো প্রতিনিধিকে, সেই জন্য দিনে দিনে জনতা অলিভারের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। ধারণা করা হয় এবার ফ্রান্সিস অলিভারের কাছে হেরে যাবেন। বিষয়টা ফ্রান্সিসও বুঝতে পারেন, কিন্তু সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন না। ফ্রান্সিস যেহেতু প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, তাই তার কাছে রয়েছে বিপুল অর্থ এবং ক্ষমতা। সে অর্থ বলে ক্ষমতা বলে অলিভারকে বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। এভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন আমরা খবর পাই নেতা অলিভার নাকি হাসপাতালে ভর্তি। খোঁজ নিয়ে জানা যায় রাতে অলিভার তার স্ত্রীর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তারপরেও যখন অলিভারের ঘুম ভাঙে না, তখন তার বাড়ির মানুষ তাকে ডাকাডাকি করে ঘুম ভাঙানোর চেষ্টা করে। ব্যর্থ যখন হয় তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত জানা যায়নি অলিভারের ঘুম না ভাঙার রহস্য এবং এর কারণটাই বা কি। এভাবে একদিন, 2 দিন, 7 দিন যায়, কিন্তু অলিভারের আর ঘুম ভাঙে না। ওদিকে ডাক্তাররা বিরক্ত এবং চিন্তিত হয়ে গেছেন, কেননা তারা রোগ নির্ণয় করতে পারছেন না। চারপাশে খবর রটে যায় অলিভার কোমায় চলে গেছে, কিন্তু কারোর মাথায় এটা আসে না একজন সুস্থ সবল মানুষ কিভাবে কারণ ছাড়া কোমায় চলে যেতে পারে। ওদিকে অলিভারের পরিবারের পাশাপাশি তার পার্টি থেকেও অনেক চেষ্টা করা হয় তাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হয় না। এক পর্যায়ে সবাই বুঝতে পারে অলিভারের ওপর ভয়ঙ্কর কোনো জাদু করা হয়েছে, যার প্রভাবে অলিভার সুস্থ থাকার পরেও ঘুম ভাঙছে না। তখন অলিভারকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানকার একজন ডাক্তার তার পরিবারকে বলে, আমার মনে হয় না এই ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে। আপনারা বরং একজন কবিরাজ দেখান, কেননা রোগ নির্ণয় করতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের কাছে অন্যরকম কিছু মনে হচ্ছে। আমরা ডাক্তারির মাধ্যমে এর সমাধান করা যাবে বলে মনে করছি না। একটা কথা বলে রাখা ভালো, নাইজেরিয়ার সব স্তরের মানুষই কালো জাদু বিশ্বাস করে এবং তারা অতি সাধারণ কিছু দেখেও বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক বিষয় নয়। যাই হোক, তারপর ওই ডাক্তার অলিভারের পরিবারকে পরামর্শ দেন যে তাকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তরল খাবার খাওয়ানো হয় যাতে সে জীবিত থাকে, এবং তাকে একজন ভালো কবিরাজ যেন দেখানো হয়। ডাক্তারের সাথে কথা বলার পর তার কথা মতো অলিভারের পরিবার অলিভারকে বাড়িতে নিয়ে আসেন এবং তরল বা লিকুইড জাতীয় খাবার তাকে খাওয়াতে থাকেন। তারপর তারা একজন ভালো কবিরাজ ডেকে আনেন। কবিরাজকে সবকিছু বলার পরে কবিরাজ বলেন, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে কবিরাজ বসেন আসনে অলিভারের সাথে কি হয়েছে সেটা জানার জন্য। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে যান। ঘুমানোর পর কেটে যায় ঘন্টার পর ঘন্টা। কবিরাজের আর ঘুম ভাঙে না। কবিরাজের সাথে থাকা তার সহকারীরা তাকে জাগানোর চেষ্টা করে, কেননা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। কবিরাজ তখনও আসনে বসেছিলেন। এটা বিপদের লক্ষণ, কিন্তু কবিরাজের সহকারীরা তাকে জাগাতে ব্যর্থ হয়। আশ্চর্যজনকভাবে তখন ওই কবিরাজ কোমায় চলে যায়। এটা কি হলো? অলিভারকে সুস্থ করতে এসে এখন কবিরাজ নিজেই কোমায় চলে গেলেন। এই বিষয়টা সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সবাই ধারণা করতে পারে খুব ভয়ানক কোনো জাদু করা হয়েছে অলিভারের ওপরে, যার সমাধান করতে যাওয়াটাও একটা বিপদ। কিন্তু এভাবে তো চলতে পারে না। পরবর্তীতে আরও একজন অভিজ্ঞ কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। তাকে অলিভারের সাথে এবং কবিরাজের সাথে কি হয়েছে সবকিছু খুলে বলা হয়। সবকিছু শুনে দ্বিতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে কিছুক্ষণ তার জাদুবিদ্যা প্রয়োগ করে তিনি চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনারা আমার থেকেও ভালো কোনো কবিরাজ দেখান। কবিরাজের মুখে এমন কথা শুনে বাড়ির সবাই অনেকটা ভেঙে পড়েন। অলিভারের পরিবারের লোকজন তখন ওই কবিরাজকে জিজ্ঞাসা করেন, অন্তত এইটা বলে যান এই জাদু কে করেছে আর কি জাদু করা হয়েছে। তখন ওই কবিরাজ বলেন,
কি জাদু করেছে সেটা বলতে পারবো, তবে কে করেছে এত কিছু বলতে পারছি না। তবে এটুকু বুঝতে পেরেছি খুব ভয়ঙ্কর জাদু করা হয়েছে। তখন অলিভারের পরিবার আবারও জিজ্ঞাসা করে, কি সেই ভয়ঙ্কর জাদু? কবিরাজ বলেন, অলিভারের আত্মা বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তার আত্মাটাকে বন্দি করেছে, কোথায় রেখেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আর এই জন্য আমি এই কাজে ব্যর্থ। আপাতত এটুকু বলতে পারি, অলিভারের আত্মা কোথায় আছে এটার সন্ধান শুধু ওই কবিরাজ দিতে পারবে যে এই বিদ্যায় পারদর্শী। এই বিদ্যাকে বলে উকাম্বা। এরপরে কবিরাজ চলে যান। ঘটনার এতটুকু বলে একটু থামেন ববি ভাই। তারপর তিনি আমাকে প্রশ্ন করেন, তুমি কি জানো ম্যাজিক অফ উকাম্বা এটা কি? আমি বললাম, আমি জানি না। এটি হচ্ছে এমন একটি জাদু যেটার সাহায্যে জাদুকর তার নিজের আত্মা যে কোনো জায়গায় চালান করতে পারে। অর্থাৎ জাদুকর একটি জায়গায় বসে থাকবে অথবা শুয়ে থাকবে, কিন্তু তার আত্মা চলে যাবে দেশ থেকে দেশান্তরে, মহাকাশে অথবা সমুদ্রের গভীরে। মানে আমরা যখন ঘুমিয়ে যাই তখন নানান স্বপ্ন দেখি, যেমন কিছু খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কারোর সাথে দেখা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ঘুমানোর পরে আমাদের আত্মার ওপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। কিন্তু উকাম্বা জাদুর মাধ্যমে আত্মার ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা যায়। অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারবে এবং যেটা করতে চাও সেটা করতে পারবে। আর মজার বিষয় হচ্ছে এগুলো সব কিছু তোমার দৃশ্যমান বা সত্যি মনে হবে। একদা নাইজেরিয়াতে একজন শক্তিশালী, বুদ্ধিমান এবং অনেক অভিজ্ঞ কবিরাজ ছিল, যার নাম ছিল আগুম্বা। এই আগুম্বাকে নিয়ে অসংখ্য নাইজেরিয়ান নাটক, সিনেমা আছে। এই যে ঘুমের ভেতরে আত্মা চালনা করা হয়, এই জাদুবিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তার মাধ্যমেই নাইজেরিয়ার এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছিল উকাম্বা জাদু কি। আগুম্বা একজন রহস্যময় মানুষ ছিল, যে একসাথে অনেক স্ত্রীর সাথে সংসার করত। মজার বিষয় হচ্ছে তার এক স্ত্রী অন্য স্ত্রীকে চিনত না, এবং তারা কেউ কখনো বুঝতে পারেনি তাদের স্বামীর এতগুলো স্ত্রী আছে। তাছাড়া একই সময়ে বিভিন্ন স্থানে কি ঘটনা ঘটছে সেটা আগুম্বা বলে দিতে পারত। আরো অনেক বিষয় আছে, সেগুলো না হয় থাক। এখন অলিভারকে সুস্থ করতে হলে অথবা এই সমস্যার সমাধান করতে হলে এমন একজন কবিরাজকে খুঁজে বের করতে হবে যে কিনা উকাম্বা জাদুবিদ্যা জানে। তারপর অনেক খোঁজাখুঁজি করে এরকম একজন কবিরাজকে খুঁজে বের করা হয় যে উকাম্বা জাদুবিদ্যায় পারদর্শী। তারপর সেই কবিরাজকে অলিভারের বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে সবকিছু খুলে বলা হয়। ওইদিকে ওই কবিরাজ, অর্থাৎ প্রথম যে কবিরাজ এসেছিলেন অলিভারের চিকিৎসা করতে, তার আর জ্ঞান ফেরেনি। সবকিছু শুনে এই কবিরাজ, অর্থাৎ তৃতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকে রাতে আমি সাধনায় বসবো আর দেখব অলিভারের আত্মা কোথায় কারা বন্দি করে রেখেছে। সেদিন রাতে তৃতীয় কবিরাজ আসনে বসেন, কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় কবিরাজেরও একই দশা হয়। তিনিও কোমায় চলে যান, যেটি সকালবেলা সবাই দেখতে পায়। কবিরাজ কোমায় চলে গেছেন এবং তার বেহাল দশা দেখে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে। এটা কি হচ্ছে? কেউ কিছু বুঝতে পারছেন না। ওদিকে অলিভারের পরিবারের সবাই অনেক চিন্তিত, বিস্মিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন, কেননা আফ্রিকা মহাদেশের একজন আরেকজনের ওপরে কালো জাদু করে থাকেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি এমন জাদু করলো যেটার কোনো সমাধান নেই? আর যারা এর সমাধান করতে আসছেন তাদের সবার এই দশা হচ্ছে। যাই হোক, অলিভার হচ্ছে আগামী দিনের নেতা, তাই হাল ছেড়ে দেওয়া যাবে না। যে করে হোক তাকে সুস্থ করতে হবে। অলিভারের ভাই অলিভারের পার্টি মেম্বারদের সাথে কথা বলেন। তখন পার্টির চেয়ারম্যান বলেন, যেখান থেকে সম্ভব বড় কবিরাজ এনে চিকিৎসা করা হবে। প্রয়োজনে নাইজেরিয়ার বাইরে থেকে কবিরাজ নিয়ে আসা হবে। যত টাকা খরচ হয় সব পার্টি বহন করবে। সেটাই করা হলো। আশেপাশের সমস্ত বড় বড় কবিরাজদের খবর দেয়া হলো এবং তাদেরকে বলে দেয়া হলো যে এই সমস্যার সমাধান করতে যদি তারা পারে, অর্থাৎ অলিভারের
আত্মা যদি ফেরত আনতে পারে তবে সে বড় অঙ্কের পুরস্কার পাবে। পুরস্কারের লোভে চারপাশ থেকে বড় কবিরাজরা ভিড় জমায় অলিভারের বাড়িতে। যে যার মতো করে চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকে ব্যর্থ হয়ে চলে যায়। এর ভেতরে আরও দুজন কবিরাজের একই অবস্থা হয়, অর্থাৎ তারা সমাধান করতে সাধনায় বসেছিল পূর্বের দুই কবিরাজের মতোই। আর সাধনাতে বসার পরে অলিভারের ওই সমস্ত কবিরাজের আত্মা বন্দী হয়ে যায়। এভাবে অলিভার ও 4 জন কবিরাজ সহ 5 জনের আত্মা বন্দী। এখন 5 জন মানুষ কোমায় আছে। এমন অবস্থা দেখে অলিভারের পরিবারের লোক এবং পার্টির সবাই বেশ ঘাবড়ে যায়। এখন তারা কি করবে সেটা বুঝতে পারছে না, কেননা এটা এমন একটি জটিল সমস্যা যার কোনো সমাধান কেউ খুঁজে পাচ্ছে না। এভাবে 10-12 দিন কেটে যায়। অলিভারকে তরল জাতীয় খাবার খাইয়ে কোনো রকমে জীবিত রাখা হয়েছে। প্রায় 12 দিন পরে একজন লোক আসে অলিভারের বাড়িতে। বাড়ির সদস্যদের সাথে কথা বলার পর এক পর্যায়ে তিনি বলেন তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তখন বাড়ির সবাই সেই লোককে ভালো করে দেখতে থাকে। লোকটা একদম যুবক, বয়স 33 থেকে 35 হবে। তাছাড়া তাকে দেখে আফ্রিকান কবিরাজ মনে হচ্ছে না। অলিভারের বাড়ির সদস্যরা চিন্তা করে, এত কম বয়সী একজন লোক, সে আবার কতটা অভিজ্ঞ হবে, একে দিয়ে কি এই কাজ হবে? তাছাড়া আরেকটা বিষয় তারা লক্ষ্য করে, সেটা হচ্ছে আফ্রিকান কবিরাজদের দেখলেই বোঝা যায়, যেমন তাদের পোশাক, সাজসজ্জা। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটি নাম ব্যবহার করছি। ধরুন তার নাম মিলার। তো এই মিলারকে দেখে বাড়ির যিনি মুরব্বী অর্থাৎ অলিভারের বাবা, তিনি বলেন, দেখো মিলার, তোমাকে দেখে আফ্রিকান কোনো কবিরাজ মনে হচ্ছে না। তোমার আগে অনেক বয়স্ক এবং অভিজ্ঞ কবিরাজ এই সমস্যার সমাধান করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। এখন তাদেরও জীবন বিপন্ন। তুমি বাপু একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, কারণ তুমি যে কাজ করতে এসেছো সেটা মোটেও সহজ কোনো কাজ নয়। অলিভারের বাবার কথা শুনে মিলার হেসে বলে, মুরব্বী, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু জেনে বুঝে এখানে এসেছি। আর আমি কোনো কবিরাজ না। আমার বাড়ি এখানে হলেও আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। তাছাড়া আমার সাথে আরো 2 জন লোক এসেছে ক্যালিফোর্নিয়া থেকে নাইজেরিয়ার একটি কাজের জন্য। আমরা এখানে এসে অলিভারের কথা জানতে পারি। আমার সাথে একজন মুরব্বী আছেন, উনি এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, এই কাজ আমরা করে দিতে পারবো। ঈশ্বর চাইলে অলিভারের আত্মা ফিরে আসবে। তখন অলিভারের বাবা মিলারকে বলেন, তোমার সেই মুরব্বী সহ 2 জন লোক, তারা কোথায়? মিলার বলেন, ওনারা কাছাকাছি আছেন, ডাকলে সময় মতো চলে আসবেন। তখন অলিভারের বাবা বলে, ঠিক আছে, তোমরা যদি এই সমস্যার সমাধান করে দিতে পারো তবে তোমাদের অনেক টাকা দেয়া হবে। তখন মিলার হেসে বলে, মুরব্বী, আমরা এই কাজের জন্য কোনো টাকা নেব না। টাকা পয়সা লাগবে না, তবে আমাদের কিছু জিনিস লাগবে, সেগুলো এনে দিন। আমি যাই সে 2 জন লোককে আনতে, যার একজন আমার গুরু আর একজন বন্ধু। অলিভারের বাবা মিলারের কাছে জিজ্ঞাসা করেন তার কি কি লাগবে। তারপর মিলার বলে তাদের কিছু মোমবাতি আর চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে ধারণ করা পানি লাগবে। তারপর মিলার চলে যান সেই 2 জন লোককে আনতে। বলে রাখা ভালো, আফ্রিকার অনেক কবিরাজ ও অনেকে এই চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে পানি সংগ্রহ করে রাখেন। এই পানি দিয়ে পরবর্তীতে তারা কবিরাজি করে থাকেন, অনেকে বিক্রিও করেন এই পানি। আপনি হয়তো জানেন, আফ্রিকাতে কালো জাদু করার প্রায় সব উপকরণ ক্রয় বিক্রয় করার বাজার রয়েছে, আর টোগোতে রয়েছে এর সবচেয়ে বড় বাজার। আফ্রিকার প্রায় প্রত্যেকটি দেশে কালো জাদু করার সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। যাই হোক, অলিভারের বাবা মিলারের কথা মতো কিছু মোমবাতি এবং চন্দ্র সূর্য গ্রহণের সময় ধারণ করা পানি সংগ্রহ করে নিয়ে আসেন। সেদিন সন্ধ্যায় মিলার 2 জন লোককে নিয়ে পুনরায় অলিভারের বাড়িতে আসেন। তারা যাওয়ার পর অলিভারের বাড়ির সবাই বেরিয়ে আসেন এবং তারা দেখেন মিলারের সাথে একজন 70 ঊর্ধ্ব বয়স্ক ভদ্রলোক আর একজন মিলারের বয়সী হবে। বৃদ্ধ লোকটি এবং মিলারের বয়সী লোকটিকে দেখে মনে হচ্ছে না তারা আফ্রিকান। তাছাড়া ওই বয়স্ক লোকের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি একজন পাদ্রী বা ধর্মযাজক। অলিভাররা যেহেতু খ্রিস্টান ছিল, তো পাদ্রীকে দেখে বেশ খুশি হয়ে যায়।
আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন তার নাম ফাদার উইলিয়াম। তো মিলারকে দেখে অলিভারের বাবা এগিয়ে আসেন এবং ফাদার উইলিয়ামের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে অলিভারের বাবা উইলিয়ামের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা কোথা থেকে এসেছেন? ফাদার উইলিয়াম বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, এখানে একটি কাজের জন্য এসেছিলাম। তারপরে তারা কি কাজের জন্য এসেছেন সবকিছু অলিভারের বাবাকে বলেন। আমি এই অংশটুকু ঘটনার শেষে বলবো। যাই হোক, এক পর্যায়ে অলিভারের বাবা সম্মত হন ফাদার উইলিয়ামকে দিয়ে কাজ করানোর জন্য। ফাদার উইলিয়াম বলেন, আমাকে এই কাজটি করার জন্য এমন একটি জায়গা দেন যে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা হবে। ওই রকম একটি ফাঁকা জায়গায় আমি অলিভারের জন্য কাজ করতে পারবো, আর যা কিছু করার আজকে রাতে করব। ফাদারের কথা শুনে অলিভারের বাবা বলেন, ঠিক আছে, আমি এরকম একটা জায়গার ব্যবস্থা করছি। তারপর একটা ফাঁকা জায়গায় অলিভারকে একটা পাটির ওপর শুইয়ে দেয়া হয়। ফাদার উইলিয়াম তার রিচুয়াল শুরু করে দেন, সেই সাথে মিলার ও তার বন্ধু। প্রথমে ফাদার কিছু মন্ত্র পড়েন, তারপর ওই চন্দ্র সূর্য গ্রহণের সময়ের ধারণ করা পানি অলিভারের শরীরে ছিটিয়ে দেন। পানি ছিটিয়ে দেওয়ার পরে মোমবাতিগুলো গোল করে অলিভারের শরীরের চারপাশে স্থাপন করেন, তারপর সেগুলোতে আগুন জ্বালিয়ে দেন। এরপর ফাদার উইলিয়াম তার ব্যাগ থেকে একটি ক্রস বের করেন। যখনই সেটি শরীরের উপরে অর্থাৎ অলিভারের শরীরের উপরে রাখছেন, তখনই অলিভারের শরীরটা কেঁপে ওঠে। ওটা কোনো সাধারণ ক্রস ছিল না, ওই ক্রসের সঙ্গে যিশুর ত্রিমাত্রিক দেহ বসানো ছিল। এরপর ফাদার উইলিয়াম একটি কিতাব বের করেন তার ব্যাগ থেকে, তারপর তিনি সেটা পড়তে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পরে তিনি সেই বইটা আবার তার ব্যাগের ভেতরে রেখে দেন। এরপর তিনি তার ব্যাগ থেকে একটি বিশেষ মালা বের করেন, যেটি একটি তসবির মতো। তারপর ফাদার উইলিয়াম সেটা পড়তে থাকেন, আর পাশে দাঁড়িয়ে থাকেন দুইজন সহযোগী। এভাবে অনেকক্ষণ পড়ার পরে হঠাৎ করে অলিভারের চারপাশে জ্বলতে থাকা মোমবাতিগুলো নিভে যায়, আর অলিভারের বুকের ওপরে রাখা ক্রসটি জ্বলজ্বল করে ওঠে। তখন মিলার অলিভারের পরিবারের লোকজনদের উদ্দেশ্য করে বলে, আপনারা এখন এখান থেকে সরে যান। মিলারের কথা মতো অলিভারের পরিবারের সবাই সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ায়। অলিভারের পরিবারের সবাই দূরে দাঁড়িয়ে দেখছেন ফাদার উইলিয়াম কি করেন। তারা দেখেন হঠাৎ করে একটা সাদা জমাট বাঁধা ধোঁয়া এসে অলিভারের শরীরে প্রবেশ করলো। সেই ধোঁয়া প্রবেশ করার সাথে সাথে অলিভারের জ্ঞান ফিরে আসে। তখন ফাদার উইলিয়াম অলিভারের পরিবারের সবাইকে ডাকেন এবং বলেন, অলিভারের জ্ঞান ফিরেছে। অলিভারের জ্ঞান ফিরেছে দেখে অলিভারের পরিবারের সে কি আনন্দ উদযাপন শেষ হলে ফাদার উইলিয়াম বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাকি 4 জন কবিরাজেরও আত্মা ফিরেছে কিনা তাদের শরীরে। যাই হোক, সবাই ফাদারের অনেক প্রশংসা করতে থাকেন। তারপর সবাই ফাদারকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে অলিভারের আত্মা ফেরালেন? তখন ফাদার বলতে শুরু করেন আসল ঘটনা। আমরা 3 জন আমেরিকা থেকে এখানে আসার পরে শুনতে পারি অলিভারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। খবরটা শোনার পর আমি তখন থেকেই কিছুটা সন্দেহ করেছিলাম অলিভারের সাথে কিছু একটা হয়েছে। বিষয়টা আমি নিশ্চিত হই যখন শুনি অলিভারের ট্রিটমেন্ট করার জন্য যে কবিরাজরা আসছেন তাদের সবার আত্মা বন্দী হয়ে যাচ্ছে। এই বিষয়টা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হলাম অলিভারের আত্মা কোনো এক ভয়ঙ্কর জাদুকর বন্দী করেছে। মিলার আপনাদের এখানে এসে আপনাদের আগের রাতে সবকিছু জানিয়েছে। আমি আগের রাতেই আসনে বসি। তারপর আমি আমার অনুগত যত শক্তিশালী সংবাদ সংগ্রহকারী জিন ছিল সবাইকে এক এক করে ডাকতে থাকি এবং সবার কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করলে কেউ সঠিক উত্তর দিতে পারে না বা তথ্য এনে দিতে পারে না। আমি তখন বুঝতে পারি এইভাবে আসন করলে হবে না। তারপরে আমি ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি আসলে কি ঘটনা ঘটেছে। কি সেই ভিন্ন প্রক্রিয়া, এটা ঘটনার শেষে বলবো। ফ্রান্সিস তখন বুঝতে পারে যে এবার সে নির্বাচনে কোনোভাবেই জিততে পারবে না এবং তার একটা পরিকল্পনা আছে। সে আসলে এমন কিছু করতে চাইছিল যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। তখন ফ্রান্সিসের কাছে থাকা একজন বন্ধু ফ্রান্সিসকে বলে, আমি একজন মিশরীয় জাদুকরের সন্ধান পেয়েছি। বর্তমানে সে আমাদের এখানে এসেছে একটি কাজের জন্য। আমি জানতে পেরেছি ওই জাদুকর কোনো সাধারণ জাদুকর নয়। ফ্রান্সিস তার বন্ধুকে বলে,
ওই জাদুকরের কাছে গিয়ে কি হবে? তাকে দিয়ে অলিভারের উপরে কালো জাদু করাবো, তারপর অলিভার আবার কোনো প্রক্রিয়ায় আফ্রিকান কোনো কবিরাজকে দিয়ে তার জাদু কাটিয়ে নেবে। এতে আমাদের বদনাম ছাড়ার কিছুই হবে না। না না, আমাকে অন্য কিছু করতে হবে। তখন ফ্রান্সিসের বন্ধু ফ্রান্সিসকে বলে, আরে ভাই, তুমি আগে তার কাছে গিয়ে দেখো সে কি বলে। তখন ফ্রান্সিস বলে, চলো তাহলে। তারপর তারা যায় ওই মিশরীয় জাদুকরের কাছে এবং জাদুকরের সাথে কথা বলে। ফ্রান্সিস জাদুকরকে বলে, এমন কিছু করতে হবে যাতে কেউ সন্দেহ না করে এই জাদু আমরা করেছি, এবং যে জাদু করা হবে সেটা যেন কাটানো না যায়। তারপর মিশরের ওই জাদুকর কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, আমি অলিভারের আত্মা বন্দি করে রাখব, যার ফলে সে কোমায় থাকবে আর তার শ্বাস প্রশ্বাস চললেও জ্ঞান ফিরবে না। সবাই মনে করবে অলিভার অসুস্থ হয়ে কোমায় চলে গেছে। আর আমার এই জাদু কাটানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। এটা প্রায় অসম্ভব। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তখন ফ্রান্সিস মিশরীয় ওই জাদুকরের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর মোটা টাকার বিনিময়ে মিশরীয় ওই জাদুকর অলিভারের আত্মা বন্দি করে ফেলে। অলিভারের আত্মা বন্দি করে রাখা হয়েছিল সমুদ্রের তলদেশে, আর আত্মা বন্দি করেছিল সমুদ্রের বাদশাহ, দ্য কিং অফ ওশান খ্যাত হুরা। এইটুকু বলেই তিনি এই ঘটনার প্রথম পর্ব শেষ করেছেন। আমি দুঃখিত, এই ঘটনাটি আমি একসাথে দিতে চাইলেও প্রচুর ব্যস্ততার কারণে সময় বের করতে পারিনি। আমার এই ব্যর্থতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনারা সবাই জানেন মেহেদী হাসান থাকেন মিডল ইস্টে, এবং তিনি তার একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশে এসেছিলেন, এবং তখনই খুব অল্প সময়ের মধ্যে তিনি এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটি অংশ বিশেষ হলেও এখনো পর্যন্ত যে জায়গায় এসে আমরা থেমেছি, আমরা অন্তত বুঝতে পেরেছি যে কি ঘটনা ঘটেছিল। আত্মা ফেরানো, সেই জাদুর ব্যাপারটা বা আত্মা বন্দি করা যে জাদু, সেই জাদুটা কি এবং তার কি হয়েছিল আসলে, এবং সে এখন সুস্থ। সুতরাং প্রথম পর্বে মোটামুটি একটা সমাধান কিন্তু এসেই গেছে। সুতরাং এই গল্পের বাকি অংশে কি আছে সেটা জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঘটনাটি আমি সিলেক্ট করেছি, প্রথম পর্ব দিয়েছি এই জন্যই কারণ এটি একটি পূর্ণাঙ্গ ঘটনা, যে ঘটনাটি প্রথম পর্বের মাধ্যমে আছে। অর্থাৎ একজন আক্রান্ত হলেন এবং তারপরে তার কি সমস্যা হয়েছে সেটা কবিরাজরা খুঁজে বের করলেন এবং তার সমাধানও দিলেন। ঘটনা কিন্তু শেষ। আমি জানি না, আমি নিজেও জানি না, সাধারণত ঘটনাগুলো এরকমই হয়। এখানে যদি তিনি বলতেন তারপর থেকে অলিভার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং সে নির্বাচনে অংশগ্রহণ করলো, ঘটনাটি কিন্তু এখানে ফুরিয়ে যেত। ঘটনাতে এমন কি আছে যার জন্য দ্বিতীয় পর্বের দরকার হচ্ছে আমি জানি না। সেটার জন্য আপনাদের মতো আমাকেও অপেক্ষা করতে হবে। এই ঘটনাটি আমি সিলেক্ট করতাম না যদি এই ঘটনাটি একটি পূর্ণাঙ্গ ঘটনা না হতো, কারণ আমি আপনাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষায় রাখতে চাই না। যেহেতু ঘটনাটির সমাধানও এর মাঝেই চলে এসেছে, এই জন্যই এই ঘটনাটি প্রচার করা হলো। আশা করছি ভালো লেগেছে আপনাদের। দ্বিতীয় যে ঘটনাটি অর্থাৎ দ্বিতীয় যে পর্বটি আসবে সেই পর্বে নিশ্চয়ই আরও কিছু চমক থাকবে। আপনারা সবাই সেই অপেক্ষায় থাকুন আমার মতো করেই। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে এমন এক ভয়ের রাজ্যে নিয়ে যেতে চাই, সেখানে যে ঘটনাগুলো শুনবেন সেই ঘটনাগুলো হয়তো কেউ কেউ শুনেছেন, কেউ কেউ হয়তো শোনেননি, বারবার শুনতে চান হয়তো কেউ কেউ, এবং যে ঘটনাগুলো আমাদের কাছে মনে হয়েছে সারা জীবন শোনার মতো, মনে রাখার মতো। আমরা সেই ঘটনাগুলোতে যাচ্ছি। তবে তার আগে জানিয়ে দিই, অচিনপুর সহ আপনার পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড স্ট্রিম করতে পারবেন
এয়ারটেলের বেস্ট স্ট্রিমিং প্যাকে। 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*179# এই নাম্বারে। আমরা চলে যাচ্ছি ঘটনায়, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ করি আপনাদের সবাইকে, যারা শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমরা ঘটনায় যাব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এখনো শুনেননি প্রথম পর্বটি, অনুগ্রহ করে শুনে নেবেন। আত্মাবন্দি জাদু প্রথম পর্ব সম্পর্কে একটু মনে করিয়ে দিই। মনে আছে আফ্রিকার একটা ইলেকশনের কথা? সেখানে একজন ক্যান্ডিডেট যাকে সবাই চান কিন্তু প্রতিপক্ষ চান না, এবং তাকেই এই আত্মাবন্দি জাদু করে হকেজো করে দেয়া হয়, এবং তাকে সাহায্য করতে যে সমস্ত কবিরাজটা যান তারাও একে একে অসুস্থ হয়ে পড়েন, তাদেরও আত্মা বন্দী হয়ে যায়। মনে পড়ছে? শুনেছেন আত্মাবন্দি জাদুর প্রথম পর্ব? না শুনলে শুনে আসুন, তারপরে শুরু করুন দ্বিতীয় পর্ব। এখন চলুন সরাসরি দ্বিতীয় পর্বে যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত 29 জুন 2025 আমার পাঠানো আত্মাবন্দি জাদুর প্রথম পর্ব পড়ে শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে, গোলাম রাব্বি ভাই এবং ভূত.com এর সকল টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আত্মাবন্দি পর্ব 2 অর্থাৎ শেষ পর্ব লিখতে যাচ্ছি। ঘটনার শুরুতে আমি সকল লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পর্বটি পাঠাতে বিলম্ব হবার জন্য, আর ঘটনাটি একসাথে না দিতে পারার জন্য, অর্থাৎ 2টি পর্বে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আমি এতটা ব্যস্ত ছিলাম, শত চেষ্টা করেও একটু সময় বের করতে পারিনি ঘটনাটা লেখার জন্য। আমার এই ব্যর্থতাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি রাসেল ভাই ও ভূত.com এর একজন একনিষ্ঠ ভক্ত, একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি দুবাই থেকে। আত্মাবন্দির প্রথম পর্বে আমরা জেনেছি কেন অলিভারের আত্মা বন্দি করা হলো আর এই সমস্যার সমাধান কিভাবে হয়েছিল। প্রথম পর্বে আমি বলেছিলাম যে ফাদার উইলিয়াম কিভাবে জানলেন যে অলিভারের আত্মাকে কে বা কারা বন্দি করে রেখেছে, যেটা অন্যান্য কবিরাজরা জানতে বা জানাতে ব্যর্থ হয়েছিল। আর 4 জন কবিরাজ তো এই সমস্যার সমাধান করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলেন। অবশেষে ফাদার উইলিয়ামের ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জানতে পারলেন ঘটনা কি ঘটেছে। কি সেই ভিন্ন প্রক্রিয়া সেটা এখন বলছি, তবে তার আগে একটা বিষয় জানা জরুরি। কে এই ফাদার উইলিয়াম যিনি এই সমস্যার সমাধান করেছিলেন? এই পর্বে আমি ফাদার উইলিয়াম সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের দিতে পারবো, যেমনটা আমি শুনেছি। তাছাড়া তিনি কি প্রক্রিয়ার মাধ্যমে অলিভারের আত্মা ফিরিয়ে আনলেন সেই প্রক্রিয়া সম্পর্কে জানব। এছাড়া আপনাদের আরও কিছু অজানা তথ্য আমি জানাবো। চলুন শুরু করা যাক। বলছেন ফাদার উইলিয়াম। আমি
বিগত 22 বছর ধরে একটা সাধনা করছি, আর একটা অন্যরকম জাদুর চর্চা করে যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাজিক অফ হোলি স্পিরিট, অর্থাৎ পবিত্র আত্মার জাদু। ঘটনা বর্ণনাকারী ববি ভাইকে আমি থামিয়ে দিলাম। আমি বললাম, এটা হয় নাকি? পবিত্র আত্মার ওপরে বা তাকে দিয়ে জাদু করানো কিভাবে সম্ভব? আমার জানা মতে পবিত্র আত্মা বলতে একজন শক্তিশালী ফেরেশতা, যিনি সৃষ্টিকর্তার অনেক নিকটস্থ। এমন একজন ফেরেশতাকে দিয়ে আবার জাদু হয় নাকি? আমার কথা শুনে ববি ভাই হেসে বললেন, আগে শোনো আমার কথা। পুত্র ঈশ্বর অর্থাৎ যিশু প্রতিজ্ঞা করেছিলেন তিনি মানুষের সুরক্ষার জন্য পবিত্র আত্মাকে পাঠাবেন মানুষের কাছে। বাইবেলে পবিত্র আত্মাকে হি সম্বোধন করা হয়েছে। সেখানে তাকে একজন ব্যক্তি বলা হয়েছে। তিনি সর্বজনীন। তিনি তোমার আমার সবার মাঝে থাকে। তাছাড়া প্রতিটা মানুষের সাথে ভালো মন্দ আত্মা উভয় থাকে। আমি বললাম, সব বুঝলাম, কিন্তু এই পবিত্র আত্মার জাদু মানে এটা কি কোনো সাধারণ বিষয়? এটা কিভাবে সম্ভব? তুমি যেটা ভাবছো সেটা আসলে না। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার আমার সাথে থাকা পবিত্র আত্মা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। যাই হোক, ফাদার বলছেন, আমার দাদা ছিলেন ক্যালিফোর্নিয়ার একজন নামকরা গির্জার প্রধান পাদ্রী। আমার মা বাবা দুজনে মারা গেছেন আমি যখন অনেক ছোট। তারপর থেকে আমি বড় হয়েছি দাদার কাছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত গির্জায় যেতাম। দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এই যেমন ধর্মীয় রীতিনীতি, এক্সারসিজম ইত্যাদি। ছোটবেলা থেকেই আমি আমার দাদাকে অনেক ভালোবাসি। আমি বুঝতে শেখার পর থেকে একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে আমার দাদা দীর্ঘদিন ধরে একটি সাধনা করে যাচ্ছেন। সাধনাটিও হচ্ছে পবিত্র আত্মার দর্শন পাওয়া ও পবিত্র আত্মার মাধ্যমে কাজ করা, যেটা প্রায় অসম্ভব। তবু আমার দাদা এই চর্চা নিয়মিত করে যাচ্ছেন। একটা সময় আমার দাদা বুঝতে পারেন যে তার অনেক বয়স হয়ে গেছে, আর তার সাথে যে স্বপ্ন আছে অর্থাৎ ম্যাজিক অফ হোলি স্পিরিট, সেটা এই বয়সে এসে আর সম্পন্ন করা সম্ভব না। তখন তিনি একদিন আমাকে তার কাছে ডাকেন আর আমাকে বলেন যে আমি যেন তার অধুরা অর্থাৎ অসম্পূর্ণ আশা পূরণ করি। দাদার মৃত্যুর পরে যেন এই পবিত্র আত্মার আরাধনা বা সাধনা করে যেন পবিত্র আত্মার সাহায্য লাভ করতে পারি। সেই থেকে আমার পবিত্র আত্মা নিয়ে কাজ করার জার্নি শুরু। দাদার মৃত্যুর আগে দাদা আমাকে এই বিষয়ে ক্রস বা মালাটা দিয়েছিলেন এবং দাদা আমাকে বলেছিলেন কিভাবে পবিত্র আত্মাকে ডাকতে হয়। দাদা বলেছিলেন এ দুটো জিনিস মানে এই তসবির মতো মালা অথবা ক্রস কোনো সাধারণ জিনিস না, এগুলো দাদার সারা জীবনের সাধনার ফল। দাদা বলেছিলেন তুমি পবিত্র আত্মাকে ডাকতে তখনই সক্ষম হবে যখন দেখবে একটি সমস্যার সমাধানের ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। ঠিক তখন তুমি এটি ব্যবহার করবে, আত্মাকে ডাকবে। তারপর তিনি পবিত্র আত্মাকে ডাকার প্রক্রিয়া শিখিয়ে দেন ফাদার উইলিয়ামকে। অনেকটা থমাস কার্লাইলের মতো গ্রেট ম্যান থিওরি। যখন কোনো ইনস্টিটিউট কাজ করে না, তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, আমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার দাদা পরলোক গমন করেন। তারপর কেটে গেছে 22টা বছর, আর আমিও দেশে বিদেশে খুঁজে বেরিয়েছি এমন কোনো কেসের সন্ধান যেখানে কোনো শক্তি কাজ করে না। যাই হোক, এক পর্যায়ে আমার মিলারের সাথে পরিচয় হয়। সে আমার সান্নিধ্যে আসে। এক পর্যায়ে আমি মিলারকে বলি আমার দাদা সেই অন্তিম ইচ্ছা যেটি আমাকে জানিয়েছিলেন, সেই ইচ্ছার কথা। সবকিছু শুনে মিলার বলে তাদের দেশে অর্থাৎ নাইজেরিয়াতে এমন অনেক কিছু ঘটে যার কোনো সমাধান থাকে না। পৃথিবীর কোনো শুভ ও অশুভ শক্তি পারে না সেই সমাধান করতে। এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। মিলারের কথা শুনে আমি সিদ্ধান্ত নেই নাইজেরিয়ায় আসব। তারপর আমি মিলার ও সবচেয়ে কাছের একজন সহযোগী
আমার সহযোগিতাকে নিয়ে এখানে চলে আসি। এখানে এসে অবশেষে অলিভারের খবর জানতে পারি মিলারের মাধ্যমে। মিলারের মুখে সবকিছু শুনে আমি বুঝতে পারি আমিও এতদিন এরকম একটা কেসের সন্ধানেই ছিলাম যেটা আমার সাধনা সম্পন্ন করবে। সে রাতে আমি সবকিছুর খবর নিয়ে বুঝতে পারি যে হুরার কাছ থেকে অলিভারের আত্মা মুক্ত করে আনার সাহস ও ক্ষমতা পৃথিবীর কোনো জিনের নেই। কেন নেই সেটা একটু পরে বলছি। আর যেহেতু কোনো জিনের শক্তি এখানে নেই বা সকল শক্তি অসহায়, তাহলে এখানে পবিত্র আত্মা কাজ করবে বলে আমার বিশ্বাস ছিল। এভাবে আমি পবিত্র আত্মার সাহায্যে অলিভারের আত্মাকে মুক্ত করে আনি। আর এভাবে সম্পন্ন হয় আমার দীর্ঘ 22 বছরের সাধনা। আপনারা আমাকে টাকা দিতে চেয়েছেন, কিন্তু এই কাজে আমি কোনো টাকা নেব না, কেননা এটা আমার বড় সাধনা ছিল যা সম্পন্ন করতে পেরে আমি অনেক আনন্দিত। এখন বলছি কি, এই হুরা, এই পৃথিবীতে যত জিন আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে মাটির নিচের জিন, পানির নিচের জিন ও মরুভূমির জিন। বাকি জিনদের তুলনায় এরা সবচেয়ে বেশি শক্তিশালী ও বদমেজাজি। আর এদের ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে পানির জিন। প্রিয় রাসেল ভাই, আপনি ভূত FM ও ভূত.com এসে কত কিছু জেনেছেন ও শুনেছেন। আপনি নিশ্চয়ই ইফরিত জিনের কথা জানেন, যারা অনেক শক্তিশালী ও বদমেজাজি হয়ে থাকে। আর আপনি নিশ্চয়ই জানেন এই ইফরিত জিনের বিশাল একটি অংশ গভীর সমুদ্রের তলদেশে বসবাস করে, আর কিছু থাকে মরুর উষ্ণ বালুর নিচে। ইফরিতের পাশাপাশি আরো অনেক জাতির শক্তিশালী জিন পানিতে বসবাস করে। এখন এই যে পানির জিন সম্প্রদায়, এদের অনেক সর্দার আছে যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড চালায়। এদের ভেতরে আবার ভালো মন্দ সব জিন আছে। এই হুরা হচ্ছে এমন একটি জিন, সে এই পুরো সমুদ্রকে নিয়ন্ত্রণ করে। হুরার রয়েছে বিশাল এক জিন বাহিনী। তাছাড়া কোনো কাজে হুরা যদি কোনো জিন সম্প্রদায়কে ডাকে, তাহলে ওই সম্প্রদায় হুরার ডাকে সাড়া দিতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে, হুরা যদি ভালো জিন হয় তাহলে সে কেন মিশরের শয়তান কবিরাজের কথায় অলিভারের আত্মা বন্দী করল? উত্তর হচ্ছে, হুরা কারো কথায় অলিভারের আত্মা বন্দী করেনি। এখানে এমন একটা ব্যাপার ঘটে গেছে যার ফলে অলিভার নিজে বন্দী হয়ে গেছে হুরার জালে। কিভাবে সেটা বলছি। আত্মা বন্দী করা অত্যন্ত দুরূহ একটি কাজ। পৃথিবীর যত শক্তিশালী জিনই হোক না কেন, কারো আত্মা বন্দী করার ক্ষমতা কোনো জিনের থাকে না যদি ওই আত্মা তার পূর্ণ শক্তি নিয়ে চলাফেরা করে। কোনো একটা আত্মা যখন পানির ভেতরে প্রবেশ করে, শুধু তখন সেই আত্মাকে বন্দী করা সম্ভব হয়। বিষয়টা আরেকটু পরিষ্কার করি। আমি আগের পর্বে বলেছি আমাদের সাথে দুটো আত্মা থাকে, একটা শয়তানের আর একটা পবিত্র আত্মা। এখন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের শরীর থেকে আত্মা বের হয়ে যায়। একজন মুসলিম হয়ে আমি সেটাই বিশ্বাস করতে বাধ্য। এটা পরিষ্কার যে মানুষ ঘুমালে তার আত্মা শরীর থেকে বের হয়ে যায়। বাবি ভাই বলছেন, অপবিত্র অবস্থায় ঘুমানোর পরে আত্মা শয়তানের সাথে থাকে, তখন ওই অপবিত্র আত্মা শয়তানের নিয়ন্ত্রণে থাকে। এই ঘটনা হয়তো অনেকে শুনেছেন, তারপরেও বলছি। একদা এক ব্যক্তি ঘুমিয়েছিলেন। ঘুমানোর অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ওই লোকটির আর ঘুম ভাঙছে না দেখে তার পরিবারের লোকেরা অনেক চিন্তিত হয়ে পড়েন। তারা অনেক চেষ্টা করেন লোকটির ঘুম ভাঙাতে। এক পর্যায়ে ওই বাড়ির লোকেরা ঘরের একটি কোণে একটি পানির কলস দেখতে পান, যেটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। একজন যায় সেই কলস থেকে পানি আনতে। উদ্দেশ্য ওই কলস থেকে পানি নিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি চোখে মুখে ছিটিয়ে দেবে। যখনই সেই কলসের ঢাকনা খুলে পানি নিতে যাবেন, তখনই ওই ঘুমিয়ে থাকা ব্যক্তির ঘুম ভেঙে যায়। তারপর জানা যায় ওই ব্যক্তির আত্মা ওই কলসের ভেতরে আটকা পড়ে গিয়েছিল বলে তার ঘুম ভাঙছিল না। কলসে পানি থাকার কারণে আত্মা তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারেনি। তাছাড়া আত্মাটা কলসের ভেতরে প্রবেশ করার পরে কোনোভাবেই ওই কলসের ঢাকনা খুলতে পারছিল না। ঢাকনাটা কোনোভাবে লেগে গিয়েছিল। হতে পারে এই ঘটনাটি একটি কাল্পনিক ঘটনা, হতে পারে সত্যি। আমি বোঝানোর স্বার্থে ঘটনাটি বললাম। যাই হোক, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা কিছু স্বপ্ন দেখার সময় কষ্ট অনুভব করি,
আমরা যখন স্বপ্ন দেখি আমরা পানিতে পড়ে গেছি, বিশেষত তখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বপ্নে পানির ভেতরে থাকাকালীন দ্রুত চলাফেরা করা সম্ভব না। তাছাড়া আমরা যখন স্বপ্নে দেখি আমাদের কোনো কিছু তাড়া করছে, হোক সেটা পানিতে অথবা ডাঙায়, তখন আমরা দ্রুত পালাতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের যে শক্তি তাড়া করছে তার শক্তির প্রভাবে আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। দুর্বল হলেও আত্মা বন্দী করার ক্ষমতা তাদের থাকে না, শুধুমাত্র পানিতে ছাড়া। এই যে স্বপ্নে তাড়া খাওয়ার বিষয়, এটা হয়ে থাকে তখন যখন কোনো আত্মা কোনো একটা প্রবেশ নিষিদ্ধ জায়গায় প্রবেশ করে ফেলে। তেমনি সমুদ্র সম্রাট হুরার এলাকা হচ্ছে একটা নিষিদ্ধ এলাকা, যেখানে হুরার অনুমতি ছাড়া কোনো জিন বা আত্মার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাছাড়া হুরার রাজপ্রাসাদ যেখানে রয়েছে, ওই জায়গায় চারপাশে রয়েছে ঠান্ডা আগুন, যে আগুন তার প্রাসাদ ও রাজ্যকে সুরক্ষা করে। ওই আগুন যেটা হুরার কথা মতো জ্বলে এবং নেভে। মিশরের ওই জাদুকর ভালো করে জানে এই বিষয়টা, যে হুরার এলাকায় হুরার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আর সেখানে যদি কেউ ভুলেও হুরার অনুমতি ছাড়া প্রবেশ করে, তাহলে তাকে হুরা বন্দী করে ফেলে। তখন ওই জাদুকর অলিভারের সাথে থাকা শয়তানের আত্মার সাথে একটা চুক্তি করে। সে যে পদ্ধতিতে চুক্তিটা করেছিল সেটা অনেক প্রাচীন মিশরীয় পদ্ধতি, অর্থাৎ জাদু। এরকম জাদু মূলত সেই ব্যাবিলন সভ্যতার সময় থেকে চলে আসছে। চুক্তিটা হচ্ছে শয়তানি আত্মা যে কোনোভাবে অলিভারের আত্মাকে হুরার এলাকায় নিয়ে যাবে এবং হুরা রেগে গিয়ে অলিভারের আত্মা বন্দী করে রাখবে। চুক্তি অনুযায়ী শয়তানি আত্মা সেটা করে, আর এভাবে হুরা অলিভারের আত্মাকে বন্দী করে ফেলে। যেহেতু অলিভার তখন পানিতে ছিল, তাই সে শত চেষ্টা করেও হুরার হাত থেকে রক্ষা পায়নি। এই যে সমুদ্র সম্রাট হুরা, একে কেউ বশ করতে পারে না। তাছাড়া এ কারোটাকে সাড়া দেয় না, সেজন্য হুরাকে দিয়ে কোনো কাজ করানো না গেলেও মিশরীয় জাদুকর এই বিকল্প পদ্ধতিতে অলিভারের আত্মা বন্দী করতে সক্ষম হয়। তো এটাই ছিল এই ঘটনা। এই বলে ফাদার উইলিয়াম থামেন। যাই হোক, সব কাজ শেষ করে ফাদার উইলিয়াম সহ ওই তিনজন চলে যান। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, ববি ভাই এত কিছু জানলেন কিভাবে? এই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে বলি, ওই 4 কবিরাজের সাথে কি হয়েছিল। পরবর্তী একজন কবিরাজ কি করেছিলেন, কি হয়েছিল তার সাথে। কবিরাজ বলেন, আমি যখন আমার আত্মা চালান করে দেই উকাম্বা জাদুর মাধ্যমে, তখন আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকি অলিভারের আত্মাকে। এক পর্যায়ে আমি চলে যাই সমুদ্রে, সেখানে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি সেই ঠান্ডা আগুন দেখতে পাই। তারপর আমি যখন সেই ঠান্ডা আগুন পেরোতে যাব, তখন আমি লক্ষ্য করি 2 হাত আমার সামনে, আর হাত দুটো আমাকে ইশারা করছে। একটি হাত আমাকে ইশারায় কাছে ডাকছে, আর অন্যটি আমাকে যেতে নিষেধ করছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে আমি অবাক। যাই হোক, তারপর আমি সামনের দিকে পা বাড়ালে আমি সামনে বিশাল এক প্রাসাদ দেখতে পাই। তারপর সেই প্রাসাদের দিকে এগোতে থাকি। আমি প্রাসাদের কাছে গিয়ে দেখতে পাই সেই প্রাসাদের গেটে বিশাল আকৃতির 2 সিংহ দাঁড়িয়ে আছে। ওরা আমাকে দেখা মাত্র গর্জন করে ওঠে। তারপর একটি সিংহ গর্জন করে বলে, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? বন্দী হতে না চাইলে তাড়াতাড়ি পালিয়ে যা, আমাদের মালিক জানতে পারলে তোর আর রক্ষা নেই। ঠিক তখনই আর একটা সিংহ বলে ওঠে, না, তুই ভেতরে যা, তোর জন্য আমাদের মালিক অপেক্ষা করছে, ওর কথায় কান দিস না। দুজনের 2 কথা শুনে আমি একটু দ্বিধায় পড়ে যাই, ভেতরে যাব নাকি যাব না তখনও ভাবছি। অবশেষে আমি সিদ্ধান্ত নেই, যেহেতু এত দূরে এসে গেছি, যে দেখি ভেতরে কি আছে। তার আগে আমি ওই 2 সিংহকে সবকিছু খুলে বলি আমার এখানে আসার কারণ, আর বলি, তোমরা কি বলতে পারো অলিভারের আত্মা কোথায় আছে? তারা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবারও একজন ভেতরে যেতে বলে, আর একজন চলে যেতে বলে। যাই হোক, এক পর্যায়ে আমি ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পরে আমার সামনে পড়ে বিশাল দৈত্য আকৃতির সেই হুরা, যার পরনে ছিল একটা লাল কাপড়। আমাকে দেখা মাত্র হুরা রেগে যায়, তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি না নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস? তুই আত্মা, তাই তোকে আমি মেরে ফেলতে পারবো না, তবে
তোকে আমি শাস্তি দেব, তোকে আমি বন্দি করে রাখবো। এই বলে হুরা কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটি খাঁচার ভেতরে আমাকে বন্দি করে ফেলে। এভাবে আমি বন্দি ছিলাম। তার কিছুদিন পরে পবিত্র আত্মা সেখানে যে হুরাকে বলে আত্মাগুলো মুক্ত করে দিতে। পবিত্র আত্মার কথা অনুযায়ী হুরা আমাদের মুক্ত করে দেয়। এই ছিল ঘটনা। এই ঘটনাটি তৎকালীন সময়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাটি তৎকালীন সময়ে নাইজেরিয়ার ন্যাশনাল নিউজে পরিণত হয়েছিল। কেউ অলিভারের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন সংবাদ প্রচার করতে থাকে, যার শিরোনাম ছিল এরকম: নির্বাচনে জিততে ফ্রান্সিস আশ্রয় নিলেন কালো জাদুর। লোকের সহানুভূতি পেতে অলিভারের অদ্ভুত এক কৌশল এবং নাটক। এরকম আরো অনেক খবর। ববি ভাইকে আমি বলেছিলাম আফ্রিকাতে কিছু লেজেন্ড কবিরাজ আছে যারা সময় ও ভবিষ্যৎ নিয়ে জাদু চর্চা করে। কি সেটা? তোমার কাছে মাঝে মাঝে মনে হয় তুমি এখন যে কাজ করছো সেটা তুমি আগে করেছো। মানে দৈনন্দিন যে কাজগুলো করে থাকো তুমি, সেটা বাদেও কিছু কাজ আছে যেগুলো আমরা সব সময় করি না। ঠিক সেই কাজগুলো তুমি করার সময় তোমার মনে হতেই পারে, আরে এটা তো আমি আগেও করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা ফিল করি মাঝে মাঝে। হ্যাঁ, এটা কেন হয় জানো? কেন হয়? তুমি যখন যে গ্রহে আছো এর বাইরেও আমাদের গ্যালাক্সিতে অনেক গ্রহ উপগ্রহ আছে যেগুলো তোমার আর আমার মতো আরো দুজন মানুষকে ধারণ করে। অর্থাৎ তোমার আমার মতো আরো দুজন করে মানুষ সেখানে আছে। আমরা যা যা করছি ওরা ঠিক একই জিনিস করছে, আর এটা সংগঠিত হচ্ছে একটু আগে পরে। ববি ভাইয়ের কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। ব্যাপারটা কতটুকু বিশ্বাসযোগ্য সেই ব্যাপারে আমি কিছু বলবো না, তবে এটি আগেও করেছি, অর্থাৎ এই কাজটি আগেও করেছি, এই বিষয়টা যে সত্যি আমার সাথে হয় এটা আমি জানি, আপনারাও হয়তো ফিল করেন। ববি ভাই বলছেন এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আফ্রিকান কিছু কবিরাজ তাদের আসন্ন বিপদ শনাক্ত করতে সক্ষম হয়, তবে সেটা কিছু সময়ের জন্য জানা সম্ভব হয়ে থাকে। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় লিসনারদের কাছ থেকে ঘটনা পাঠাতে বিলম্ব করার জন্য। আমি কথা দিচ্ছি এরপর থেকে ঘটনা যত বড় হোক না কেন একটি ইমেলেই কভার করব। গত পবিত্র ঈদ উল ফিতরের যে এপিসোডগুলো ছিল সেটা শুরু হয়েছিল আমার পাঠানো বাগলার দাদুর ঘটনা দিয়ে। এবারে ঈদে আপনাদের সাথে ঘটনা নিয়ে না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি। এবার ঈদের ওই সময়টা আমি বাড়িতে ছিলাম, অর্থাৎ দেশে ছিলাম, আর অনেক ব্যস্ত ছিলাম, সেই কারণে একেবারেই সময় বের করতে পারিনি। আমি গ্রুপে পোস্ট করেছিলাম যে লিসনারদের কার ঘটনা শুনতে ইচ্ছে করে। সেখানে প্রায় সবাই বাগলার দাদুর ঘটনা শুনতে চেয়েছেন। সামনে বাগলার দাদুর একটা দুর্দান্ত ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এবার বাগলার দাদু, গুরুজি, লালা দাদু সবাই থাকবেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনাকাঙ্ক্ষিত বানান, ভুল এবং অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ও হ্যাঁ, আমি যখন এই দ্বিতীয় পর্বটি লিখছিলাম তখন কিন্তু আমার হাতে ভূত.com-এর চা ছিল। চা এবং উপহারের জন্য ধন্যবাদ প্রিয় ভূত.com টিমকে। ভূত.com দীর্ঘজীবী হোক। এমডি মেহেদী হাসান, দুবাই, ইউএই। এই বলে মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। আবারও বলছি, আপনারা যারা প্রথম পর্ব শোনেননি তারা প্রথম পর্বটি শুনে নিতে পারেন। দুটি পর্ব যদি একসঙ্গে শোনেন তাহলে হয়তো আপনাদের এই ঘটনাটি বুঝতে আরো সুবিধা হবে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।